ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথসওয়াল। আজকের ভিডিওটা আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আমি তোমাদের রায় মার্টিন যে প্রশ্নবিচিত্র আছে সেখানের দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের যে 4 নম্বর যে পেজটা আছে অর্থাৎ বার্লো গার্লস হাই স্কুল ওই পেজটার কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে আলোচনা করব। আগের ভিডিওতে আমি তোমাদের 3 পর্যন্ত দেখিয়েছি, যারা এখনও দেখোনি তার প্লেলিস্টে গিয়ে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারো। তারপর তোমরা এই 4 নম্বর চ্যাপ্টারটা শুরু করতে পারো, বা ভিডিও শেষেও কিন্তু তোমরা এটা দেখতে পারো। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে কোনটির ক্ষেত্রে পদার্থটির কঠিন রূপ ওর তরলে ভেসে থাকে? বরফ। কারণ কি না, আমাদের বরফটা যদি জলে পরিণত হয় তাহলে বরফ জলের মধ্যে ভেসে থাকে। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটা কি? তাপগ্রাহী বিক্রিয়া। জলে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া দ্রবীভূত করা হয় তাহলে আমাদের তাপগ্রাহী বিক্রিয়া ঘটে, অর্থাৎ তাপ বিয়োজিত হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয় কোন ধাতু? সোডিয়াম, Na। সরি, আগেরটা একটু ভুল, সেকেন্ডেরটা হবে কি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন হবে। তাপগ্রাহী ভৌত পরিবর্তন, এটা ছিল তাপগ্রাহী ভৌত পরিবর্তন। তাপগ্রাহী পরিবর্তন কিন্তু এটা রাসায়নিক পরিবর্তন, তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। জলকে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের আয়তন সংখ্যা বাড়াতে হবে। 50 কিমি উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় 1 লক্ষ বিভব পার্থক্য আছে। তোমাদের টেক্সট বইয়ে তোমরা এটা পেয়ে যাবে। বরফ ও নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে হিম মিশ্র তৈরি করা যায়। বরফ আর নুন, বরফ হচ্ছে 3 ভাগ আর নুন হচ্ছে 1 ভাগ, অর্থাৎ 3:1 অনুপাতে আমাদের মেশানো হয়। ডাইমিথাইল ইথার এর স্ফুটনাঙ্ক 35 ডিগ্রি সেলসিয়াস। এবার যেসব রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাকে বলা হয় অনুঘটক। যে সকল রাসায়নিক পদার্থ বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয় তাকে আমরা অনুঘটক বলি। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ ও বিজারণের সংজ্ঞা। এটা হচ্ছে তোমরা প্রশ্নবিচিত্রা রায় মার্টিনে পেয়ে যাবে 221 নম্বর পেজে। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী আমাদের যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তখন তাকে বলা হয় জারণ, এবং যদি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে বলা হয় বিজারণ। যেমন এক্সাম্পল হচ্ছে সোডিয়াম থেকে কী হয় না Na প্লাস প্লাস ইলেকট্রন, মানে আমাদের অ্যাকচুয়ালি সোডিয়াম পরমাণু বা থেকে একটা ইলেকট্রন বর্জিত হয়ে শেষের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বর্জিত হয়ে Na প্লাস ক্যাটায়নে পরিণত হয়। এক্ষেত্রে এটা জারণ বিক্রিয়া ঘটেছে। এবং দ্বিতীয়টা যেটা ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হয়, এক্ষেত্রে বিজারণ বিক্রিয়া ঘটেছে। তাহলে আমাদের ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী জারণ ও বিজারণ বলতে কি না, যে সকল মৌল বা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ, এবং ইলেকট্রন বর্জন করলে তাকে বলা হয় জারণ। নেক্সট কোশ্চেন আসছে 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়? না, আমাদের মনে রাখতে হবে কি অরিজিনাল ফর্মুলাটা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ H সমান MS ডেল্টা টি, অর্থাৎ এমটা হচ্ছে ভর, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, আর টি ডেল্টা টিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বা উষ্ণতা বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে। তো তামার ভর হচ্ছে 100 গ্রাম, আপেক্ষিক তাপ হচ্ছে 0.09 সিজিএস একক, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। এবার গৃহীত তাপ ফর্মুলা যদি আমরা বসাই এম এর ভ্যালু 100, 0.09 ইন্টু 40 ক্যালোরি, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 360 ক্যালোরি তাপমাত্রার প্রয়োজন। নেক্সট কোশ্চেন, শীতকালে উলের জামাকাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিড়চিড় শব্দ শোনা যায় কেন? না, শীতকালে উলের জামাকাপড় যখন খোলার সময় দেহের সঙ্গে উল বা পশমের ঘর্ষণে একটা তড়িৎ সৃষ্টি হয়, এবং এক্ষেত্রে
উলের জামাকাপড়ে ধনাত্মক ও দেহের লোমগুলিতে ঋণাত্মক তড়িতাধান উৎপন্ন হয়। সমজাতীয় তড়িতাধানে আহিত লোমগুলি পারস্পরিক বিকর্ষণে পরস্পর থেকে দূরে সরে যায় এবং সরে যেতে চায় এবং খাড়া হয়ে ওঠে। উল ও লোমের মধ্যে বিপরীত আধান জমা হওয়ার ফলে এদের মধ্য থেকে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। এরা খুব কাছাকাছি থাকায় এদের মধ্যে ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহ হয়, যাতে এই মধ্যবর্তী বায়ু গরম হয়ে সাময়িক শূন্যতার সৃষ্টি করে। এর ফলে বায়ুতে কম্পন তৈরি হয় এবং কম্পন তৈরি হয় বলে তার জন্যই ক্ষীণ চিরচির শব্দ শুনতে পাওয়া যায়। এর পরের প্রশ্ন, যে ঝালাইয়ের সময় তাপ ও আলোক শক্তি আসে কোথা থেকে এবং রাসায়নিক বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। যখন আমাদের ঝালাই করা হয় তখন আমাদের কি করা হয়, তাপ ও আলোক শক্তি আমাদের পাওয়া যায়। এর ঝালাইয়ের সময় আমাদের অ্যাসিটিলিন শিখা ব্যবহার করা হয়, অক্সি অ্যাসিটিলিন শিখা। C2H2 হচ্ছে অ্যাসিটিলিন, 2C2H2 প্লাস 5O2 সমান হচ্ছে 4CO2 প্লাস 2H2 প্লাস তাপ উৎপন্ন হয়। এতে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সৃষ্টি হতে পারে। এই উষ্ণতায় যে আলো উৎপন্ন হয় তাতে খানিকটা অতিবেগুনি রশ্মিও থেকে যায়। অতিবেগুনি রশ্মি চোখের পক্ষে খুব ক্ষতিকর, তাই যারা ওয়েল্ডিং করে তাদের বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা ব্যবহার করতে হয়। এবারে আমরা চলে আসছি লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ভিব্রিও কলোরি। অগাছানাশক রাসায়নিক পরিবর্তন হচ্ছে ডেলাফোন। পশ্চিমবঙ্গের ড্যাশ মাসে আম গাছে মুকুল দেখা যায় পৌষ মাঘ মাসে। উদ্যান বিজ্ঞানে কী চাষ করা হয়, ফল ও সবজি। DOTS এর মাধ্যমে কোন রোগ প্রতিরোধ করা হয়, যক্ষা রোগ। তোমাদের DOTS এর ফুল ফর্মটা তোমরা একটু জেনে নেবে। এবার আসছে আমরা চায়ের বিশেষ 5টি গুণাগুণ আলোচনা করো। বইয়ের 217 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। চা পান করলে শরীরের উদ্দীপনা আসে, ফলে মূলে আছে চায়ে ক্যাফিনের উপস্থিতির জন্য। চায়ে থাকে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস সরাতেও সাহায্য করে। চায়ে পেন্টাথনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃৎপিণ্ডকে ভালো রাখতে সাহায্য করে। চায়ে বেশি পরিমাণে থাকা ফ্লুওরাইড দাঁতের ক্ষয় রোধ করে। কালো চায়ে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে, তাই প্রতিরোধী বিভিন্ন ক্যান্সার প্রতিরোধী ভূমিকা আছে। সবুজ চায়ে থাকে ভিটামিন কে, যা শরীরের ভেতরে আমাদের প্রচুর রক্তক্ষরণ, রিউম্যাটিক প্রদাহ বা হার্ট অ্যাটাক থেকে আমাদের বাঁচায়। এবার কোশ্চেন আসে আমাদের নেক্সট কোশ্চেন, মৌমাছি কিভাবে বেড়ে ওঠে। 221 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। মৌমাছির জীবনচক্র হচ্ছে একটা কতগুলো দশার মাধ্যমে বাহিত হয়। এখানে 4টি দশা আছে। প্রথম দশা হচ্ছে ডিম, তারপর লাভা, পিউপা ও পূর্ণাঙ্গ। রানী বা পুরুষ মৌমাছি মিলনের পর রানী মৌমাছি ডিম দেয়, এরপর ওই ডিম থেকে লাভা, তারপর পিউপা এবং পিউপাতে পরিণত হয় এবং সেই পিউপা পূর্ণাঙ্গ মৌমাছিতে পরিণত হয়। এইভাবে তাদের জীবন প্রতিপালিত হয়। এবার আসছে আমরা কার্প কি। কার্প হচ্ছে বইয়ের 223 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। মিঠে জলে বাস করে যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র এবং চোয়ালে দাঁত অনুপস্থিত, আর তার দেহের ভেতর পটকা থাকে, তারাই হলো কার্প। যেমন রুই মাছ, কাতলা মাছ, বাটা মাছ ইত্যাদি। কার্পকে আমরা নর্মালি দুভাগে ভাগ করে, একটা হচ্ছে দেশি কার্প, একটা বহিরাগত কার্প। দেশি কার্পের মধ্যে আছে মেজর কার্প, মাইরন কার্প, এবং বহিরাগত কার্পের মধ্যে আছে কোনো পার্ট নেই এবং সেগুলোর ডেসক্রিপশন দেওয়া আছে। নেক্সট আমাদের আসছে কি, এনপিকে কি। বইয়ের 206 নম্বর পেজে তোমরা পাবে এনপিকে কি। এনপিকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এনপিকে, এন ফর নাইট্রোজেন, পি ফর ফসফরাস, কে ফর পটাশিয়াম। এবার আমাদের যে সমস্ত অজৈব সারে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম থাকে, এই এনপিকে সারে 3টি উপাদান বিভিন্ন মাত্রায় মেশানো থাকে। আবার কখনো কখনো এই অজৈব সারে 3টি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদান উপস্থিত থাকে, যেমন পটাশ বা সুপার ফসফেট। আরও কয়েকটা অজৈব সার হলো ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট ইত্যাদি। তাহলে এখানে কি এনপিকে হলো এক ধরনের অজৈব সার
যুক্ত রাসায়নিক পদার্থ বা অজৈব সার, এর থেকে অজৈব লবণ যা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, এবং এনপিকে সারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, যে ফসল উৎপাদন করতে কৃষককে কি কি কৃষিকাজ করতে হয়? না, ফসল উৎপাদন করতে আমাদের মেনলি যে কৃষককে করতে হয় সেগুলো হচ্ছে চাষের জমি তৈরি করা, মাটি তৈরি করা, বীজ বপন করা, সার প্রয়োগ করা এবং জলসেচ করা। তার সাথে অগাছা দমন, ক্ষতিকর কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো, ফসল তোলা এবং ফসল সঞ্চয় করতে সাহায্য করে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করো, এবং যদি তোমরা আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।